পরের দিন সকালে হইচইয়ের শব্দে ঘুম ভাঙল। বসার ঘরে গিয়ে দেখি বাবা মা চলে এসেছে। মাকে জিজ্ঞেস করলাম, মা তোমাদের না আরও পরে আসার কথা, তোমরা এত তাড়াতাড়ি চলে এলে? আসলে তোদের জন্য মন খারাপ করছিল তো তাই। আর তুই তো জানিস যে তোর মা তোকে না দেখে একদমই থাকতে পারে না, একমাত্র ছেলে বলে কথা। তাছাড়া ঋতু মাকে তো ফোন করে বলে দিয়েছিল। মায়ের হয়ে বাবা উত্তর দিয়ে দিলেন, কি গো মা, আদনানকে বলনি? আসলে বাবা আদনানকে সারপ্রাইজ দিলাম। যাক, ঋতু সব সামনে নিল। ফ্রেশ হয়ে বাবা মায়ের সাথে নাস্তা করলাম, কিন্তু কচি কলা পাতা কালারের একটা শাড়ি পরেছে, সেই সাথে হাত খোপায় দিয়েছে কাল রাতের আনা বেলি ফুলের মালা, আর চোখে সামান্য কাজল। এটুকু সাজেই মেয়েটাকে অপসরী লাগছে। তবে ফুলের মালা বাসি হয়ে ফুলগুলো শুকিয়ে গেছে, ঠিক ঋতুর মুখের মতো কেমন নিষ্পাপ মলিন। নাস্তা করে রুমে এসেছে, অফিসের জন্য রেডি হয়ে ঋতু আমার পিছন পিছন আসলো। আদনান, তোমার কি কোনো কারণে মন খারাপ? ঋতুর কথা আমি চমকে গেলাম। একবার ভাবছি বিষয়টা বলে দেই, পরে ভাবছি না থাক, নেক্সট যদি কিছু হয় তখন বলবো। মনের কথা মনেই রেখে দিয়ে ঋতুকে বললাম, কই না তো, মন খারাপ থাকবে কেন? তাহলে কি কোনো বিষয় নিয়ে তুমি আপসেট? না মানে কয়েকদিন ধরে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে তোমাকে। আমার কাছে বলতে পারো। না, তেমন কিছু না। কিছু না হলে আমাকে অ্যাভয়েড করছো কেন? আমি 2 দিন যাবৎ নোটিস করছি, কোনো প্রয়োজন ছাড়া তেমন কথাও বলছো না। কই, কে বলেছে? আসলে অফিসে একটা নতুন প্রজেক্টের দায়িত্ব পেয়েছি তো, টু মাচ ক্রিটিক্যাল। সেটা আবার আজকেই বসের সামনে প্রেজেন্টেশন করতে হবে, তাই একটু চিন্তিত। সাথে একটু চিন্তিত হবার ভান করলাম। ঋতুর সাথে 2 দিন যাবৎ মিথ্যা কথা বলে যাচ্ছি, নিজের কাছেও খারাপ লাগছে। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম আমার উপর রাগ করেছ। ঋতুকে কাছে টেনে নিলাম এবং আগের মতোই কপালে চুমু খেলাম। ঋতুর সাথে সাথে বলল, কাল আর পরশু 2 দিন চুমু দাওনি, যাওয়ার সময় সেটাও দাও। অনিচ্ছা থাকা সত্ত্বেও ঋতুকে আরও 2টা চুমু খেয়ে অফিসে রওনা দিলাম। অফিসে এসে হাতের কাজগুলো সেরে নিলাম। কেমন যেন কাজে মন বসাতে পারছিলাম না, বারবার মাথার ভিতর একটাই চিন্তা ঘুরপাক করছে। তখনই ডেস্কে ঢোকার শব্দ। আমি না তাকাতে বুঝতে পারছি যে বাচাল হাবিব সাহেব এখানে এসেছে এবং এই মুহূর্তে প্যান্ট করে আমার মেজাজটা না খারাপ করে। উনার কাজ হচ্ছে ঘুরে ঘুরে সবার ডেস্কে যাওয়া, নিজের কাজ অন্যের উপর চাপানোর চেষ্টা করা এবং উল্টাপাল্টা কথা বলে মাথা খারাপ করা। ফাঁকিবাজ হলেও সবসময় মুখের ছাপ দেখে মনে হয় মহাব্যস্ত। উনার প্রেজেন্ট সাইনে হচ্ছে টেবিলের উপর টোকা দেওয়া। কী খবর আদনান সাহেব, কাল অফিসে এলেন না যে? একটু ব্যস্ত ছিলাম। তা আপনার খবর কি? আমার আর খবর, ঘরে বাইরে সব কাজ তো আমাকে করতে হয়, ভীষণ ব্যস্ততায় থাকি। ঘরের সব কাজ আপনি করেন? কষ্টের কথা কী আর বলবো ভাই, আপনি আপন দেখে বলছি বলে আমার দিকে ঝুঁকে এলেন। আসলে ঘরের কাজও আমাকে করতে হয়। বউটা ভালো না, ছেড়ে দেব। যে স্বামী বউয়ের ভয়ে ঘরের কাজে বউকে ছেড়ে দিতে পারে না, তাও মজা নেওয়ার জন্য বললাম, তা কবে ছেড়ে দিচ্ছেন? বলল, শীঘ্রই। আসলে বউ হচ্ছে হাতলবিহীন সুটকেসের মতো, বহন করতেও কষ্ট, আবার ফেলে দিতেও মায়া লাগে। উনি একটা দীর্ঘ সময় ভাষণ দেওয়ার টপিক পেয়ে গেলেন। এড়ানোর জন্য বললাম, হাবিব ভাই কফি খাবেন? আমি খাবো। ভাই জানেন না, কফি খাই না দেখলেও বমি আসে। আপনি খান, আমি গেলাম, কাজ আছে। হাবিব ভাই কপাল কুঁচকে উঠে গেল। মনে মনে বললাম, তোর কপালের থেকেও খারাপ বউ জোটা দরকার ছিল। বাসায় ফিরে বেশ একটা ভালো সময় পার করলাম, সবাই একসাথে ডিনার করলাম। কয়েকদিন বাবা মা ছিল না, কিন্তু মনে হচ্ছিল অনেক দিন যেন ছিল না। ঋতুর সাথেও অনেকটা সহজ হয়ে গেছি। আমি আমার মতো করে শুয়ে পড়লাম, ঋতু অন্যদিকে মুখ করে শুয়েছে। অথচ এই মেয়েটা সবসময় আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতো। ঋতুকে আমার দিকে ফেরাতে গিয়ে আবার হাত গুটিয়ে আনি। কোথায় যেন একটু আড়স্ততা আছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বেলকনিতে আসলাম। বেলকনির একপাশ গ্রিন লিপ আর্কিড, একপাশে নীল আর্কিড, সাথে কোকোপিট ভর্তি ছোট ছোট ঝুলন্ত টবে নাম না জানা বীজও ঋতুর লাগানো। সব কিছু সুন্দর, শুধু আমার মনটা ভালো না। আকাশে মেঘও জমেছে, পশ্চিমা বাতাস বইছে। না,
আমার ঋতুকে সব কিছু খুলে বলা উচিত। পিঠে কারো হাতের স্পর্শ পেলাম, তাকিয়ে দেখি ঋতু। মেয়েটা হুট করে আমাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। এই মুহূর্তে আমার কিছু জানতে ইচ্ছে হয় না। ঋতুর কান্না থামাতে যেন আমি খুশি। কি হয়েছে ঋতু, এভাবে কাঁদছো কেন? ঋতু আমার কাছে নিজেকে ছাড়িয়ে নিল। এখন ওর হেঁচকি উঠছে। আদনান, তোমাকে অনেক কিছু বলার আছে। আমি তোমাকে অনেক আগে একটা মিথ্যা বলেছি। তুমি আগে কান্না থামাও, পরে শুনবো। ঋতুকে সান্ত্বনা দিচ্ছি। ঋতু আমার কথা পাত্তা দিল না, বলতেই শুরু করলো। আদনান, তোমার সাথে বিয়ে 3 বছর আগে আমার ইফাদ নামের একটা ছেলের সাথে রিলেশন ছিল। আমরা দুজনকে অনেক ভালোবাসতাম। কিন্তু ইফাদ একদিন হঠাৎ আমাকে না জানিয়ে স্কলারশিপ নিয়ে জাপান চলে গেল। ইফাদের সাথে যোগাযোগ করা অনেক কষ্ট হয়েছিল। এ পর্যন্ত বলেই ঋতু চোখের পানি মুছে দিল। ছেলেটা তোমার সঙ্গে যোগাযোগ করেনি? কৌতূহল নিয়ে জানতে চাইলাম। না, কিন্তু কিন্তু কি? গত সপ্তাহে ওর সাথে শপিং মলে দেখা হয়েছিল। আমি ওর সঙ্গে কথা বলেছি। ও বলেছে ও এখন আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। ও আমার বিয়ের কথা জানতো না। ও বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করব, যদি আমি সত্যি ওকে কখনো ভালোবেসে থাকি। আমি ফেক আইডি খুলে তোমাকে আমার ছবিগুলো পাঠিয়েছি। ঋতু এক নিঃশ্বাসে বলে গেল। আমি তাতেই কি আমি তোমাকে ছেড়ে দেব? সম্পর্ককে এত ঠুনকো? ইফাদ আমাকে ওর একটা কার্ড দিয়েছিল, বলেছিল আমি যদি রাজি থাকি যেন ওর সাথে যোগাযোগ করি। কিন্তু এখন আমি বুঝেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা করে দাও আদনান। তোমার ভালোবাসায় আমাকে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করতে শিখিয়েছে। তুমি আমাকে যা শাস্তি দেবে দাও, কিন্তু আমি আর নিতে পারছি না। 2 দিন নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। আমি বুঝেছি আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই। আসলে অতীত হয়তো ভুলে থাকা যায়, কিন্তু বদলানো যায় না। তুমি আমাকে ক্ষমা করে দাও আদনান। কি অদ্ভুত দুনিয়া! 2 দিন আগে যে মেয়েটা আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য এত কাহিনী করলো, আজ সে আমার সাথে থাকার জন্য শাস্তিও মাথা পেতে নিতে চাইছে। চাঁদের আলোয় ঋতুর চোখের পানি চিকচিক করছে। মেঘ কেটে গিয়েছে, কখন যে চাঁদ উঠেছে খেয়াল করিনি। টের পেলাম আজও চোখ ভিজে গেছে। চাঁদ আর পূর্ণ যৌবন দিয়ে আলো ছড়াচ্ছে, আর সেই আলোতে ঋতুকে নিষ্পাপ মনে হচ্ছে। আমি ঋতুকে বুকে জড়িয়ে নিলাম। বুকের উপর যেন একটা পাথর নেমে গেল। আমি ভীষণ ভালোবাসি এই পাগলিটাকে।